ও ধীরেন, আরে ধীরেন, এসো 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 এসো, ভেতরে এসো ভেতরে এসো। আচ্ছা আচ্ছা, কেমন বলো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আছি, হ্যাঁ অনেকদিন পরে দেখা। হ্যাঁ, অনেকদিন তোমার কোনো খোঁজ খবর পাইনি, বুঝলে, তাই খবর নিতে এলাম। বলো কেমন আছো, বলো। আছি, মোটামুটি ভালোই আছি, বসো। আমি তোমার জন্য আগে এক কাপ চায়ের ব্যবস্থা করি। আরে না না, তার কোনো দরকার নেই, আমার জন্য এখন চা বানাতে হবে। তোমার দরকার নেই, আমার তো দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এখানে এসেছো, এক কাপ চা খেতে গেলে তোমার একটু বসতে হবে, আমার সঙ্গে কিছু কথাবার্তা হবে, তাতে আমার একাকিত্বটা একটু কাটবে, এটা ভাবছো না কেন? হ্যাঁ তাই? হ্যাঁ, একটা চা আমাকে বানাতে হবে না। ওই যে ফ্লাস্কটা দেখছো, এক ফ্লাস্ক ভর্তি করে চা আমি ওখানে রেডি করে রাখি বিকেলবেলা, সন্ধ্যে থেকে রাত অব্দি যতবার খাই খেয়ে যাই, শুধু একটা কাপ নিয়ে ওতে ঢেলে নিয়ে আসছি। তার একটা উকিলা, আরে তোমার ল্যান্ড ফোন খারাপ নাকি? অনেকবার ফোন করলাম, বলছে এই নম্বরে কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে, আসলে ল্যান্ডলাইনটা আমি ছেড়ে দিয়েছি। ওই প্রিয়া একটা ওই ল্যাপটপ পাঠিয়েছে, স্কাইপিতে ওতে মুখোমুখি কথা বলা যায়, আর তাছাড়া এখন তো তোমার ওই মোবাইলেই মুখোমুখি কথা হয়। প্রিয়া রোজ ফোন করে তো? না, সময় কম, ব্যস্ত থাকে, ফোন করতে পারে। আচ্ছা তাছাড়া দেখো, সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। আগে ল্যান্ডলাইন ছাড়া তো কেউ ভাবতে পারতো না, তখন তার ছিল, তারে তারে টানতো আমারে। এখন তো তার নেই, ওয়্যারলেস মোবাইল, টানতো একটু কম হবেই বলো। তাহলেও একা একা থাকো, রোজ একটা একটু ফোন হলে ভালোই লাগে। একা একা? হ্যাঁ, আমি তো দেখো দেখো বলতে গেলে চিরকাল একাই। হ্যাঁ, চিরকালই একা। এখন অভ্যেস হয়ে গেছে, এখন আর খুব একটা যন্ত্রণা হয় না। কি বললে? চিরকালই একা? তাহলে বৌদি প্রিয়া এরা তোমার সাথে থাকতো না? দেখেছে দেখেছে কিছুদিন, প্রিয়া কথা বলা শেখার পর থেকেই ওর মার মনে হলো যে ওকে বাংলা মিডিয়ামে পড়ালে মেয়ে গোল্লায় যাবে। তাছাড়া চাকদহের মতো একটা গঞ্জে থেকে সেখানে মেয়েকে রেখে পড়াশোনা করালে ও একদম কিচ্ছু করতে পারবে না, আনস্মার্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাকে কলকাতায় নিয়ে গিয়ে একটা দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হবে, সেখানে ভালো নাচ গানের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তুমি বারণ করতে পারতে, আরে মেয়ে তো তোমারও। হ্যাঁ, মেয়ে তো আমারও, কিন্তু আমার বারণ শুনছে কে বলো? ওর মা ওকে নিয়ে চলে গেল কলকাতায়, তার মামা তো দাদাকে ধরে একটা দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলো, সেখানে নাচ গানের ট্রেনিং এর ব্যবস্থা সব করলো। কিন্তু দেখো, এর জন্য তো টাকা লাগে নাকি? তা তো বটে। সেটা কোত্থেকে আসবে বলো? তুমি তো জানো আমি একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করি, জানি তো। টাকা মাইনে বলো। তুমি ভাবতে পারবে না ফিরেন, আমাদের সময় না এই মাস্টার মশাইদের আর্থিক সামাজিক পরিস্থিতি এমন জায়গায় ছিল না, বলার কথা না। আরে কোনো অভিভাবক তার মেয়েকে স্কুল মাস্টারের সঙ্গে বিয়ে পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে। আরে কেন ভাবতে পারবো না? তোমার হয়তো মনে নেই, ওই সময় আমিও কিছুদিন স্কুলে মাস্টারি করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি স্কুলে মাস্টারি করেছো? হ্যাঁ। তারপর আমার মামা বলল, আরে মরতে তুই স্কুলে চাকরিতে পড়ে আছিস, আমার এখানে চলে আয়, আমার হাত আছে, তোকে আমি বন দপ্তরের সরকারি চাকরিতে ঢুকিয়ে দিই। আমিও তখনই বুঝলে ওই মামার হাত ধরে ওই বন দপ্তরের সরকারি চাকরিতে যোগ দিলাম নর্থ বেঙ্গলে। একেবারে নর্থ বেঙ্গল? হ্যাঁ, নর্থ বেঙ্গলে। সেই আমার গৃহত্যাগ। ওয়াটারে একা একা রান্না করে খেতাম, মাঝে মধ্যে বাড়িতে ফিরতাম। তারপর ওই রিটায়ারমেন্টের পরে আবার বাড়িতে ডানা গুটিয়ে এই থিতু হয়ে বসলাম। তোমার তো মামা ছিল? হ্যাঁ, আমার তো মামা ছিল না, কাজে আমার আর ওখানে যাওয়া হলো না, এখানেই থাকতে হলো। ধীরেন, অনেকদিন পরে একটা পুরোনো দিনের কথা যখন হলোই, একটা পুরোনো দিনের মজার অভিজ্ঞতা একটু শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, শুনি, বলো বলো। তোমায় বললাম না যে ওকে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলো, তখন তো অনেক টাকার দরকার ছিল, চুটিয়ে দুবেলা টিউশন করতাম, কি করবো। এবার একটা টিউশন করার দিন আমি রাতে টিউশন করে ফিরছি, বুঝলে, প্রবল বৃষ্টি, ছাতা নিয়ে আসছি, বড় রাস্তা ছেড়ে শর্টকাট হবে বলে গলি রাস্তা ধরলাম। তারপর পাশ দিয়ে আসছি, রাস্তায় জল জল মাছিয়ে যেতে গিয়ে আমার ছাতার স্লিপটা একটা জানলার কাছে লেগে টাস করে শব্দ হলো। তাই? হ্যাঁ,
ভেতর থেকে চিৎকার এলো, কে যায়? আমি বললাম মাস্টার মশাই। তারপরে কি এলো জানো? কি বললো তাই বলো না, আমি ভাবলাম বুঝি মানুষ। চিন্তা করো মাস্টার মশাইদের সামাজিক আর্থিক পরিস্থিতি কোন জায়গায় ছিল। এখন অবশ্য পাল্টেছে, অনেকটাই পাল্টেছে, মাইনে চুরিও বেড়েছে। এই আমার কথাই ধরো না, তখন যে মাইনে পেতাম এখন পেনশন পাই তার 2-3 গুণ বেশি। তাছাড়া রিয়া তো অযাচিত ভাবে বহু জিনিস পাঠায়। আমি বলি লাগবে না, পাঠাস না, আমি ব্যবহার করি না, কথা শোনে না। আজকাল সব কি হয়েছে না, সেই ইন্টারনেটে ফোনে টোনে বলে দেয়, ওখান থেকে পাঠিয়ে দেয়, আর এখানে আমার বাড়িতে এসে এই সব দিয়ে যায়, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এইসব দিয়ে যায়, ভ্যাকুয়াম ক্লিনার। আমি বলি পাঠাস না, আমি ব্যবহার করি না, সব পড়ে আছে ওখানে, সব পড়ে আছে, ব্যবহার করি না, পাঠাস না। শোনে না আমার কথা, অথচ আমি যেটা চাই সেটা আবার পাঠায় না। আমি বলি আমার জিনিস দরকার নেই, ভ্যাকুয়াম ক্লিনার দরকার নেই, ভ্যাকুয়াম তো আমার হৃদয়ে রে, হৃদয়ে। এই তুই ফিরে আয় আমার কাছে, ফিরে আয়, তাহলে আমার হৃদয়টা পূর্ণ হবে। ফিরে আয়, ওসব কথা সে শোনে না। যাকে অনেকক্ষণ নিজের কথা বক বক করে গেলাম, এবার শুনি তোমার কথা একটু শুনি। হ্যাঁ, আমার বৌমাও না ওই নাতনিটাকে নিয়ে বড় টানাহিটটা করছে। বারণ করো, বারণ করো, আমি বলছি বারণ করো। দেখো এতে হয়তো নাম যশ খ্যাতি আছে, কিন্তু প্রাণ নেই, প্রাণ নেই, বারণ করো। বৌমাকে কি বারণ করবো? হ্যাঁ, বৌমাকে কি বারণ করবো? আরে বৌমা তো শুধু তোমার মেয়ে উদাহরণ দেয়, বলে দেখুন অখিল জেঠু মেয়ে আমেরিকায় থাকে, কত টাকা পয়সা আধুনিক জিনিসপত্র পাঠায়। আমার বৌমাও না ওই দিকটাই লক্ষ্য বেশি। কিন্তু আমি তো জানি যে আমার নাতনি মেয়ে হিসেবে খুব ভালো, শান্ত শিষ্ট, কথা শোনে, বিনয়ী, কিন্তু ও হলো এভারেজ গুড। আরে বাবা, ও কি ওর ক্ষমতা বাইরে কি ওর বাবা মারি চিত্রণ করবে? ও বললেও শুনবে না, ও বুঝালেও বুঝবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, এ তো একদম আমার বাড়ির ফটোকপি। আরে এ তো আকাশের গলা, দেখো কোন মতলবে এসেছে। ও আচ্ছা, আকাশ শেষ হয়েছে। ভালো আছেন তো? কি হলো জেঠু, আপনি এইভাবে তাকিয়ে আছেন? না, ওই গুরুজনরা এক জায়গায় থাকলে সবাইকে প্রণাম করা, এটাই তো আমাদের রীতি নাকি? ভুলে গেছি। থাক কেন, এটাই তো আমাদের সংস্কৃতি, থাকবে কেন? ঠিক আছে, হ্যাঁ এবার আমি তোমার কথার জবাব দিই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ওই একরকম। ঠিক আছে, তুমি বলো, বলো তোমার অফিস টফিস কেমন চলছে বলো। কোনো রকমে চলছে। সকাল 6টায় কাজে যাচ্ছি, সারাদিন পরিশ্রম করছি, উপরি পাওনা হলো মালিকের মুখ ঝামটা। না পোষালে ছেড়ে দিন, সে ম্যানেজারকেও বলছে, ক্যাশিয়ারকেও বলছে। আসলে জেঠু আমার কপালটাই খারাপ। বাবা রিটায়ার করার পরপরই একটা সরকারি চাকরির অফার এসেছিল। ওরা 4 লাখ চেয়েছিল, বলেছিল 2 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, বাকি 2 লাখ টাকা অ্যাপয়েন্টমেন্টটা হাতে পাবার পর দিলেও চলবে। কিন্তু বাবা টাকা দিতে রাজি হলো না। ঠিকই, টাকাটা আমি স্বার্থপরের মতো তোকে দিইনি। আচ্ছা অখিলদা, তুমি বলো, আমার তো প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা ওটাই তো সম্ভব। হ্যাঁ, সে তোমার বলেছিলাম তো, মাইনে পেয়ে সমস্ত টাকা একবারে সুদে আসলে শোধ করে দেবো। আরে তা তো তুই বলেছিলি, কিন্তু টাকাটা দিলেই যে চাকরিটা যে হবেই তার কি কোনো গ্যারান্টি ছিল? আরে এরকম বহু দেখা আছে, ওই নেতারা চামচারা চাকরি দেবে বলে এমন 50 জনের কাছ থেকে টাকা নিল, তার মধ্যে 10 জনের চাকরি ও নিজের যোগ্যতাতেই হয়ে গেল, ব্যাস 40 লাখ টাকা গেল পকেটে। আর এই শতটা দেখিয়ে ওই যাদের টাকাটা ফেরত দিল তাদের টাকাটা এই কমাসে এমআইএসে খাটিয়ে সুদটা পেল পকেটে। হ্যাঁ, আর যদি থাকে নেতার দাপট, তাহলে সুদে আসলে সবটাই চৌপাট। সেই তো, এখন তো তবু আমার ওই পেনশনের টাকা এবং এমআইএস থেকে বা সুদের টাকাটা সংসারে দিতে পারছি। আরে বাবা, কিছুটা তো সাশ্রয় হচ্ছে, অন্তত পিতৃরক্ষার বন্দোবস্ত তো হচ্ছে। কি বল? বাদাও থাক, এই প্রসঙ্গ এখন থাক। আকাশ তুমি বলো, আমার কাছে কেন এসেছো বলো। জেঠু, আমি আপনার সাহায্য চাই। সাহায্য? কি বিষয় বলো তো?
ওই মানে আমি আমার মেয়ের আর ওর মার পাসপোর্ট তৈরি করতে চাই। কেন ওই বিদেশে বেড়াতে বেড়াতে যাবে নাকি? না, আপনি তো জানেন যে আমার মেয়ের বেশ নাচ টাচ বেশ ভালোই করে। হ্যাঁ, এখন এই বিদেশ থেকে অফার টফারও আসছে। বিদেশ থেকে অফার আসছে? হ্যাঁ। কোথেকে অফার আসছে? আপাতত বাংলাদেশ, তারপরে দুবাই একটা কথাবার্তা চলছে। আর যদি স্টেটসে ওখানে নিয়ে যেতে পারি আর ফিরবো না, ওখানে যেভাবেই হোক থেকে যাবো। ও, তাহলে ফিরে নুমা মানে তোমার বাবা মা ওদের পাসপোর্ট লাগবে না? বাবা বাবা মা না না না, বাবা মা ওখানে গিয়ে কি করবে? ইংরাজিতে কথা বলতে পারবে না, আরো বলতে অসুবিধায় পড়বে। না না, বাবা মা এখানেই থাকবে, আমি ওই মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, ওই ক্রিয়াদির মতো আর। ও, তা আমায় কি করতে হবে? ওই পাসপোর্টের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তা না হয় দিতাম, কিন্তু তুমি জানো না এখন আর পাসপোর্টের ফর্ম ওই ফিল আপ করতে হয় না, ওই অনলাইনে সাবমিট করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। হ্যাঁ হ্যাঁ, আসলে প্রিয়াদি তো ওখানে আছে, নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। ও আকাশ, শোনো, আজকে না আমার শরীরটা ভালো নেই, তুমি দুদিন বাদে এসো। এই মাত্র বললেন যে আপনি ভালো আছেন? হ্যাঁ, এইমাত্র ভালো ছিলাম, আবার এইমাত্র একটু খারাপ হয়েছিল, পরে এসো। কিছু ওষুধ নিয়ে আসবো? না একটা ডাক্তার? না না, ওসব লাগবে না, আমার নিজের ওষুধপত্র আমি নিজেই মজুত করে রেখে দিই, ওগুলো লাগবে না, তুমি এসো। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি যেটুকু কাছে থাকো, কখন কি দরকার হয় বলা যায় না, বুঝলে তো? আমি বাড়ি গিয়ে মাকে বলে দিচ্ছি যে তোমার আসতে দেরি হবে, তুমি থাকো এখানে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা। অখিলদা, 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 সত্যি কি তোমার শরীর খারাপ লাগছে? আরে না না, তেমন কিছু না, তুমি বসো 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 বসো। কি বুঝলে? সব বুঝলাম, সব বুঝলাম। এ তো দেখছি আমার বাড়ির ফটোকপি, এর থেকে পরিত্রাণের উপায়টা কি? তোমায় তখন বলছিলাম না কথাটা? হ্যাঁ বলছি রে, প্রিয়াকে নিয়ে কথা হচ্ছিল, কথা হচ্ছিল, শেষ হয়নি। হ্যাঁ, দেখো, প্রিয়ার বয়স তখন 12-14 বছর হবে। ওর মা ওকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, শহর নগর গ্রাম বন্দর সব ঘুরে বেড়াচ্ছে, প্রোগ্রাম করে বেড়াচ্ছে, একটু নাম ডাক হলো। এমন সময় টিভিতে একটা নতুন হাতছানি এলো, রিয়েলিটি শো। ব্যাস, আমার এক প্রাক্তন ছাত্র, আমার তার প্রডিউসার, ব্যাস মাথা ঘুরে গেল, যে করে হোক টিভিতে মুখটা দেখাতেই হবে। সেই জন্যে সারা রাত জেগে লাইন দিয়ে 2000 লোকের পেছনে লাইন দিয়ে ওই গিয়ে অডিশন দিয়ে কোনো রকমের সিলেকশনটা তো হলো। তারপর বাছাই পর্ব, তারপরে গ্রুমিং, 6 মাস ধরে চলবে। এই গ্রুমিংয়ের পরে আবার ওই চূড়ান্ত পর্ব, গ্র্যান্ড ফিনালে টেনালে এরকম কি একটা বলে, তো সেইখানে যেতে গেলে আরও 6 মাস, এই 1 বছর ওকে থাকতে হবে ওখানে। তাহলে প্রিয়া তোমাদের ছেড়ে এই 1 বছর ওখানে একা একা ছিল? না, 6 মাস মতো ছিল। ওই গ্রুমিং পর্ব থেকে ওই গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার সময় ওটা আনসাকসেসফুল হয়, সিলেক্টেড হয়নি। আর এই খবরে তোমার বৌদির হার্ট অ্যাটাক হয়ে গেল, 10 মিনিটেই সব শেষ হয়ে গেল। আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও সুযোগ পাইনি। অথচ দেখো, মেয়েটার কিন্তু ট্যালেন্ট ছিল, হয়তো পার্টিকুলার ডেতে তার পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি হয়নি, কিন্তু ওর ধারণা হলো ওকে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। এতে ওর ভিতরে একটা জেদ চেপে গেল, এটাকে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। এই জেদ ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ও বলছে যে আমি সপ্তম হয়েও বিশ্বকে দেখিয়ে দেব যে আমি শেষ হয়ে যাইনি। এই যে একটা জেদ, এই জেদ যে ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এটা তো একটা প্রতিযোগিতা, বলো? হ্যাঁ, এটা 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 একটা সাংঘাতিক ব্যাপার। এই প্রতিযোগিতায় ওকে মানসিকতায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এই খবর আমি পেয়েছিলাম যখন আমার নর্থ বেঙ্গলে পোস্টিং। আমি তোমাকে এ ব্যাপারে খুঁচিয়ে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ এই স্মৃতি তো সুখের না। আসলে বৌদি না এই মানসিক চাপটা নিতে পারেনি। আচ্ছা অখিলদা, তুমি বলো, এই খবর তো আমার চেয়ে ওরাই ভালো জানে, অথচ দেখো ওরাই বাচ্চা মেয়েটাকে নিয়ে ছুটে বেড়াচ্ছে, বারণ করলেও শুনবে না। ওর মানসিক চাপটা কত ভাবো একবার। ভাবে না, ভাবে না, এই বাচ্চাদের মানসিক চাপ টাপের কথা কেউ ভাবে না, একদম ভাবে না।
আজকাল বাবা মাদের কি হয়েছে জানো, ওই নিজেদের অপূর্ণ বাসনাগুলোকে ওই বাচ্চা ছেলে মেয়েদের উপর দিয়ে চাপিয়ে দিতে চেষ্টা করে। এই হচ্ছে এখনকার অবস্থা। আরে বলো কি অখিলদা, তাহলে এদের ভবিষ্যতে বন্ধু বান্ধব বলে কেউ থাকবে না, সবাই প্রতিদ্বন্দ্বী হবে? থাকবে না, আমি তোমাকে বলে দিচ্ছি থাকবে না। সেদিন আর বেশি দূরে নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইসব সহযোগিতা সহমর্মিতা এই শব্দগুলো শুধু অভিধানে পাবে, বাইরে পাবে না। এখন গোটা সমাজে চালু হয়ে গেছে ওই র্যাঙ্কিং র্যাঙ্কিং। হ্যাঁ, সবাই ছুটছে র্যাঙ্কিং এর পেছনে, নিজেদের ঠিক মতো তৈরি না করে চটজলদি আবেগের মোহে পড়ে সবাই ছুটছে র্যাঙ্কিং এর পেছনে। আরে র্যাঙ্কিং, আজ তুমি 1 নম্বরে আছো, 6 মাস বাদে চলে যাবে 6 নম্বরে, 1 বছর বাদে চলে যাবে 606 নম্বরে, তারপর কেউ তোমার খোঁজ রাখবে না। সমাজটা কি হয়েছে জানো, হয়েছে অনেকটা এসকেলেটারের মতো। এসকেলেটার ওই যে দৌড়তে থাকো দৌড়তে থাকো দৌড়তে থাকো, দৌড় 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 দৌড়। সময় হয়ে গেল, প্রিয়ার ফোন। আরে তাই তো, কথায় কথা তো অনেক দেরি হয়ে গেল। তুমি কথা বলো, আমি আসছি, পরে আবার একদিন দেখা হবে। আমার আসতে আছে। হ্যালো, কেমন আছো? ভালো। তোর পায়ের ব্যথাটা কি ঠিক হয়েছে? না বাবা, তোমার ঠিক হবে বলে মনেও হয় না। ডাক্তারের আশ্বাসটুকুই শেষ, বুঝলে। আসলে একটা বয়সের পর তো বোধোদয় হতে শুরু করে, তাই বেশ বুঝতে পারি। শরীর মন প্রাণ পুরোটাই সায় দেয় না সময়ের চাহিদায়। সময়কে আঁকড়ে ধরে রাখতে চাইলেও তা হাত ফসকে বেরিয়ে যায়। গলা হাত পা কোমর কোনো কিছুই চলে না আর আগে। তোমার অশান্ত ক্রিয়া যে পৃথিবী এই সময় আর চরম বাস্তবতার কাছে চূড়ান্ত হেরে গেছে বাবা। হ্যাঁ, বোধোদয়। দেখ, তোর বয়স তো অনেক হলো, আমারও 85 হতে চললো। আমার বোধোদয় অনেক আগেই হয়েছে, কিন্তু সে ভুলটা শোধরাবার সুযোগ পেলাম কোথায় বল। আজ তাই জীবনের শেষ প্রান্তে এসে শুধু অনুশোচনায় দগ্ধ হই। ভাবি দেখ, প্রবালের সঙ্গে তোর বিয়েটা না দিলেই ভালো করতাম রে, কিন্তু কি করব বল, আমার কোনো উপায় ছিল না। হাতের কাছে দেখলাম ভালো ছেলে, ইঞ্জিনিয়ার, মোটা টাকা মাইনে পায়। আর তাছাড়া তোর মাও আমাদের ছেড়ে চলে গেছেন। আমি একটা অসহায়, দেখ, একটা মেয়েকে বড় করে তুলতে গেলে, মানুষ করে তুলতে গেলে, আগলে রাখতে গেলে মায়ের তো খুব দরকার, কিন্তু তোর মা নেই, আমি অসহায়, একা, কি করতাম বল। হ্যাঁ, আমিও হৃদয় দিয়ে বুঝিয়ে যন্ত্রণা পাই। সত্যিই তো, মেয়েকে বড় করতে গেলে তার মায়ের বড় প্রয়োজন, রক্তের টান বড় প্রয়োজন। আরে পালক মা কি কখনো নারীর টান বুঝতে পারে? তাই তো আজ শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। পালক মা মানে? না মানে ওই শাশুড়ি মায়ের কথা বলছিলাম। হ্যাঁ, মানে তার ওই আর্টিকেলের শাসন রীতি আমায় অতিষ্ঠ করে দিয়েছিল। এই ধরো, এলো চুলে বাড়ির বাইরে বেরোবে না, 32 পাটি দাঁত বার করে হাসবে না, সন্ধ্যেবেলা একা একা বাড়ির বাইরে যাবে না, নাচ গান তো লইব শুধু সংসার আর সংসার। পুত্র সন্তানের জন্ম দিয়েছো, তাকে ঘিরেই তোমার সব ভাবনা। তুমি এই সংসারে ঢুকেছো মানে এই সংসারের জন্যই তুমি বলি প্রদান। না না, একদম না, একদম না। আমি তো শাশুড়িকে এই নিয়ে বারবার বলেছি। আমি বলেছি ওর মা ওকে কখনোই স্থবির ঘর কোনো করে তৈরি করেনি। এ নিয়ে তোর শাশুড়ির সঙ্গে আমার রীতিমতো বিরোধ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আমার মা আমায় নিয়ে শুধু ছুটে বেরিয়েছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আর যত নাচ গান আর রিয়েলিটি শো এর আসরে। আর মা প্রতি মুহূর্তে শুধু সাফল্যের অপেক্ষায় থাকতো। আমাকে বলতো, প্রিয়া, শুধু ছোট ছোট ছোট, সাফল্যের শিখর বলে কিচ্ছু হয় না, স্কাই ইজ দ্য লিমিট। আর দেখো, আজ যখন আমি সত্যি সত্যি নাচে গানে খ্যাতির বৈভবের রাজকন্যা, সত্যি যখন সঙ্গীত জগতের একটা জলজলে নক্ষত্র, তখন মা নেই। মা আকাশের তারা হয়ে গেছে। আর তাই মা আমার হাত থেকে বেঁচেও গেল। তোর মা তোর হাত থেকে বেঁচে গেল মানে? হ্যাঁ 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 হ্যাঁ, বেঁচে গেল। মা বেঁচে থাকলে আমি কিছুতেই থেকে ক্ষমা করতাম না বাবা। আরে
মানে মায়ের জন্য তো ছুটেছি, অন্ধের মতন শুধু সাফল্যের পেছনে ছুটেছি, আর তাই তাই আজ আমি আজকে দেশ ছাড়া। হ্যাঁ, তুমি তোমার সন্তানটার জন্য প্রতিক্ষণে দগ্ধ হও, আর আমি আমার সন্তানটার জন্য প্রতি পলে পলে দহিত হই না। বলো না, বলো না, বলো, দহিত হই না। মা শান্ত হ, প্লিজ শান্ত হ। বল মা, সোনাই কোথায় আছে একবার বল। বল সোনাই কোথায় আছে বল। বল প্লিজ বল, সোনাই কোথায় আছে। না দেখ, আমি মানছি যে তুই যেদিন সোনাইকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পার্মানেন্ট এখানে চলে এলি, আমি সেদিন তোকে বাধা দিয়েছিলাম, আপত্তি করেছিলাম। দিয়েছিলে তো? হ্যাঁ দিয়েছিলে তো, বলেছিলে তো বাড়ির বাড়ি থাকা চলবে না, শ্বশুর বাড়ি চলে যায়, আমাকে থাকতে দেবে না, স্বীকার করো। হ্যাঁ 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 বলেছি, আমি বলেছি, কিন্তু কেন বলেছিলাম বল? তোর সংসারটা জোড়া লাগুক এই ভাবনা থেকেই তো বলেছিলাম, শুধুমাত্র এই ভাবনা থেকে বলেছিলাম। বল আমার সোনাই কোথায় আছে বল, প্লিজ বল। দেখ, সোনাই যেমন তার পিতৃস্নেহ মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি তুই আমরা তো পরস্পরের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। বল না মা, প্লিজ বল, সোনাই কোথায় আছে বল, না করিস না বল। এই দেখ 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 দেখ, এই শোকেসে তোর সব ট্যালেন্ট হান্টের ট্রফিগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি। দেখ, সোনাই এসে দেখলে খুব খুশি হবে। যাও ফেলে দাও, ভেঙে ফেলে দাও ওইসব ট্রফিগুলো। যাও 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 যাও, গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছো ওই প্রত্যেকটা প্রতিযোগিতার মঞ্চে। যে বক্তৃতা বিচ্ছিন্ন করলো আমার আত্মজোকে। দেবো, ফেলে দেবো, সব ফেলে দেবো। তুই শুধু একবার আমায় বল, সোনাই কোথায় আছে বল মা, বল 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 প্লিজ বল। আমার যন্ত্রণা হয় রে, আমার যন্ত্রণা হয়। ও তাই না? আমারও তো কত কষ্ট, কত যন্ত্রণা আছে, আমি তো তোমাকে সব বলি। কেন কেন বলিস না? কেন বলিস নাই বা কেন বলিস না? দেখ, মাঝে মাঝে কি মনে হয় জানিস? মাঝে মাঝে মনে হয় আমার বেঁচে থেকে লাভ কি? আত্মহত্যা করব, আবার নিজেকে সাহস যোগাই। বাবা আত্মহত্যা না, আমি আত্মহত্যা করবো না, কারণ সে সাহসই আমার নেই। তাছাড়া আমার তো স্থির বিশ্বাস তুই একদিন আসবি, তোকে একদিন আমার কাছে আসতেই হবে ফিরে। আর তাই আমাকে তো বেঁচে থাকতেই হবে রে, বেঁচে থাকতেই হবে। বাবা সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ, ভালো থেকো। 10টা বাজে বুঝলে, পিটারকে টিফিন দিতে হবে। আজ আমি রাখছি, কেমন? দেখ ও দিকটাই দেখ। তোর ওখানে এখন সকাল 10টা, আর আমার এখানে তো রাত গভীরে নামে। ঘুমোতে যাই, কিন্তু চিরনিদ্রা আসে কই? আসে না। আসলে আমি তো আয়ুর অভিশাপে বন্দী রে। তুমি আয়ুর অভিশাপে বন্দী। হ্যালো, কে বলছেন? ও সিস্টার বলছেন? হ্যাঁ বলুন সিস্টার। আমার হান্সের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ সিস্টার, যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন সিস্টার। আমি অবশ্যই জানি যে পেশেন্ট আর 26 বছর ধরে হসপিটাল বেডে ওই কোমা স্টেজে পড়ে রয়েছে, সে যে আর কোনোদিনই সুস্থ হয়ে উঠবে না, এটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু চোখ জানি সিস্টার, ওকে যখন আমি হসপিটালে দেখতে যাই না, ও আমার দিকে তাকায়, ওর চোখের তারায় আমি আলো সিঁড়ি দেখতে পাই সিস্টার। না সিস্টার, এটা আপনি কি বলছেন? আমি ওকে অন্য কোথাও নিয়ে যাবো না। কখনো ওকে নিয়ে গেলে ও কিন্তু আমাদের কাছে বেশি দিন থাকবে না, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না সিস্টার। যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন সিস্টার।
কি বললো? থেকে জানালো যে হান্সের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, যে কোনো দিন কিছু একটা ঘটে যেতে পারে। আমার কি মনে হয় জানো, ওর মাকে খবরটা দেওয়া দরকার। না প্রিয়া, না, ওর মাকে খবর দেওয়া যায় না। ওর মা একটা চিট, ইয়েস চিট। আমাকে ভালোবাসতে বলে দাবি করতে, আমিও দুর্বল হয়ে পড়েছিলাম। তারপর আমাকে বিয়ে করবে বলে আমার সাথে থাকতে শুরু করে দেয়। ঠিক 1 বছর বয়স মানে বাদে হান্সের জন্ম হয়। আর হান্সের যখন 1 বছর বয়স, তখন হান্সের মা তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এই কথা তো বহুবার বলেছো। হ্যাঁ, এই কথা আমি তোমাকে বহুবার বলেছি, এবং এই কথাও জানিয়েছিলাম যে হান্সের মা তখন আমাকে জানায় যে হান্সের মা সিঙ্গেল মাদার হিসেবে জান থাকবে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানো প্রিয়া, হান্সের যখন অ্যাক্সিডেন্ট হলো, ওর মা যখন জানতে পারলো যে হান্স আর কোনোদিনই সুস্থ হয়ে উঠবে না, তখন আবার হান্সকে ফেলে রেখে চলে গেল। এরপরও তুমি বলছো হান্সের মাকে খবর দিতে? হ্যাঁ, এরপরেও বলছি, মা তো না প্রিয়া, না। আমি দুপুরুষ ধরে দেখছি এদের হৃদয়ের টান অনুভব করে না। এদের শুধু অর্থ, বাড়ি, লোভ, লালসা, ভোগ, ব্যাস। কি বললে? 2 পুরুষ মানে? অপর পুরুষ হচ্ছে আমার বাবা, উচ্চ মেধার বাঙালি ইঞ্জিনিয়ার। আমেরিকা এসে এলিনোর নামক এক সুন্দরী মহিলার প্রেমে পড়ে গেল। জন্ম হলো একেবারে 100 ভাগ ভেত বাঙালি চেহারা নিয়ে হতভাগ্য পিটারে। কিন্তু হয় আমার সেই সুন্দরী মা কিন্তু আমার বাবার সঙ্গে বেশি দিন টিকলো না, অন্য বড় নৌকায় পা দিয়ে অন্য দেশে পাড়ি দিল। আর তোমার কি হলো? আমার কি হবে? 28-এর পর বাবার হাত ছাড়িয়ে গিটার নিয়ে দেশে দেশে মোর ঘর। তারপর জানো প্রিয়া, হঠাৎ না একদিন পিতৃভূমি দেখার অদম্য ইচ্ছে নিয়ে চলে এলাম সোজা শান্তিনিকেতনে কবিগুরুর দেশে। সেখানে কিছুদিন কাটানোর পর এই ভবঘুরে পিটার চলে গেল একদিন কলকাতার রবীন্দ্র সদনে। দর্শক, শ্রোতা, মঞ্চে তখন এক বিরল প্রতিভার গায়িকা। যার এভরি স্টেপ, এভরি টুইস্ট, এভরি টার্ন, এভরি ইমোশন তোমায় আরো ইমোশনাল করে দিল। সত্যি কথা বলো তো, অনুষ্ঠান দেখেই তোমার চোখ একেবারে অপলক হয়ে গেছিল। হ্যাঁ প্রিয়া, একদম। আমি দেখলাম মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে ঠিক জেমস ব্রাউনের মতো স্টেজে উঠে গান গাইছে। আর গান গাইতে গাইতে মাইক্রোফোনটা উপরে ছুড়ে দিচ্ছে, আর সেটা ভূমি স্পর্শ করার আগে আবার তুলে নিয়ে গেয়ে চলেছে। কি অতুলনীয়, কি মায়াবী সুর! আমাকে গানের ভেলায় ভাসিয়ে দিয়ে গেল প্রিয়া, গানের ভেলায় ভাসিয়ে দিয়ে গেল। ব্যাস, তোমার কল্পনার জগতে দাঙ্গা বেঁধে গেল। এই মেয়েটার সঙ্গে আমাকে পরিচিত হতেই হবে। শুধু তাই নয়, আমার কথা এবং সুরে মেয়েটাকে দিয়ে গান গাওয়াতেই হবে। তারপর তোমার মুগ্ধতায় আমিও মগ্ন। আমার কি মনে হলো জানো, তুমি আমার সেই স্বপ্নের ফেরিওয়ালা, যে আমার সত্যিকারের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। শরীর ও মনের টানে বিয়ের যাবতীয় পূর্ণ প্রতিশ্রুতি ঝেড়ে ফেলে তোমাকে শান্তিপূর্ণ ডিভোর্স দিয়ে তোমার উদার হৃদয় আর সুরের জাদুর কাছে চিরবন্ধনে আবদ্ধ হতে আমি ব্যাকুল। হাত বাড়ালে তুমি, তোমার হাতের উষ্ণতায় আমার মন বলল, আমার সব কিছু নিয়ে বসে থাকা সেটা শুধু তোমারই জন্য। আচ্ছা পিটার, তোমার মনে পড়ে সেদিন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, ভুবনডাঙ্গার আত্মজা হোটেলের ঘরে তুমি আর আমি। আমার শরীর জুড়ে তখন গনগনে আগুন। তুমি শান্তির জল ছিটিয়ে শান্ত করলে আমায়। শুরু হলো আমাদের পথ চলা, যুগল চলন। তারপর ইতালি, জার্মানি, ফ্রান্স হয়ে সোজা মুম্বাই, সর্বত্র প্রিয়া পিতার জুটির অনবদ্য খ্যাতি ছড়িয়ে পড়েছে। আর ঠিক তখনই না নেমে এলো সেই ভয়ঙ্কর আঘাত। হান্সের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুমি দ্রুত স্টেটসে ফিরে গেলে। আমি অসহায় হলো আবার। উদ্বেগ, উৎকণ্ঠায় অকুল দরিয়ায় আমি একলা নাই। পাগল করেছে। আর আমার মায়ের কথা আমার বারবার কানে বাজে, প্রিয়া, স্কাই ইজ দ্য লিমিট। সঙ্গে তোমার যে প্রতিশ্রুতি, দেখো প্রিয়া, দেখো তোমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক হিসেবে আমার বই। আমার মনের তাল
ইচ্ছে করছে তোমার কাছে। না 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 না, আমার এই ভাসমান জীবনে আমি সোনাইকে জড়াইনি না। মায়ের মন বলছে ছেলেকে মানুষ করো, ওর জীবনটা অন্তত সুস্থ স্বাভাবিক হোক। একদিকে তোমার টান, অন্যদিকে সোনাইয়ের টান, আর আমি মধ্যে খান খান। তখন জানো, বহু কষ্টে বহু টাকা ব্যয় করে আমি সোনাইকে দার্জিলিং এ ভর্তি করে দিয়ে আসলাম। তারপর আমি আবার নিঃস্ব, শুরু হলো আর্থিক সংকট। জানো পিটার, প্রতি মাসে সোনাইয়ের স্কুলে টাকা পাঠাতেই হতো, আর তোমার কাছে পৌঁছানোর প্লেন ফেয়ারটুকু জোগাড় করতে পারিনি। শোনো প্রিয়া, শোনো, তাকাও আমাকে, তাকাও। এইটা তো আমারই ব্যর্থতা, কারণ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারিনি। না, হ্যাঁ, এটা আমার ব্যর্থতা। তোমার ব্যর্থতা নয়। আরে আমি তো সোনাইকে নিয়ে স্টেজে যাবো না বলে জেদ ধরে বসাই তোমার সঙ্গে ফিরিনি। আর দেখো, আমি তোমাকে কোনো মানে এইসবের জন্য একদমই দায়ী করি না। না, আরে আজ বুঝতে পারি নিজের দোষ স্বীকারে না শান্তি আছে। তাছাড়া তুমি তো আমাকে ওই শেষ পারানির কড়ি দিয়ে এসেছিলে। শেষ পারানির কড়ি? এই প্রিয়া, এই কথাটা তুমি কি বললে? এই মাত্র বলো না, এর মানেটা কি? শেষ পারানির কড়ি এর মানেটা কি? বলো 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 না, কি বললে তুমি? এই মাত্র শেষ পারানির কড়ি? আমি কি বলতে চাইলাম বলতো, মানে ওই যে টাকা লাগলো, হ্যাঁ, মানে সোনাইকে দার্জিলিং এ ভর্তি করে দিতে যা টাকা লাগলো, সেটা তোমার আমার দুজনের রোজগার করে পাওয়ার টাকা না, মানে আমাদের কনসার্ট করে পাওয়ার টাকা। বলো, হ্যাঁ, ধরো ওই টাকা যদি না পেতাম, হ্যাঁ, ধরো সোনাইকে নিরাপদে হস্টেলে রাখতে নাই বা পারতাম, তাহলে কি আমি তোমার কাছে পৌঁছতে পারতাম? বলো, পারতাম? এই প্রিয়া, আবার আমার কথাটা এড়িয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি বলতে ইচ্ছে না করে, তোমার বলতে হবে না। তা বলো, আমাদের সোনাই কেমন আছে বলো। হ্যাঁ, সোনাই, তোমায় বলছিলাম না সোনাইয়ের সাথে হিয়া নামের একটা মেয়ে রিলেশন হয়েছে। হ্যাঁ, একদিন বলেছিলে বটে যে হিয়া নামে একটা মেয়ের সাথে সোনাইয়ের সম্পর্ক গড়তে চলেছে। তা কি হয়েছে? নতুন খবর হলো এই যে সোনাই এখন ওই মেয়েটার বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকে। বাহ বাহ, এটা খুব আনন্দের কথা, খুব ভালো কথা। আমি কিন্তু দারুণ খুশি হয়েছি। যা এ মা, তুমি এরকম বিমর্ষ হয়ে রইলে কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, ভাবছো তোমার ছেলে আর তোমার নিয়ন্ত্রণে রইল না, এই তো? আরে বাবা, আনন্দ করো, আনন্দ করো। আচ্ছা, আবার আনন্দ করবো কেন? হ্যাঁ, হাতের তালুতে জিনকে ধরে দেখে লাভ কি? ডানা মেলে আকাশে উড়ে গেলেই তো ভালো। আরে ছেলে এখন বড় হয়েছে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, এটাই তো স্বাভাবিক। তাই এই ভেবে আনন্দ করো যে আমাদের সোনায় একটা ভালো ঘর পেলো, আর মেয়েটা একটা ভালো বর পেলো। সবই বুঝি, কিন্তু মায়ের মন তো একটু মোচড় দেয়, ব্যথা লাগে, বুঝলে? তবে জানো, আমি সোনাইয়ের কাছে শুনেছি মেয়েটা ভালো, মানে ওর দেখভাল করে, ওর আদর যত্ন করে। তাহলে সোনা, এখন আমরা দুজন কি করবো? ব্রেকফাস্ট করি না পিটার, অনেক লেট হয়ে গেল। দেখো, সিনটাই মাটি করে দিল। এই বৃদ্ধ বয়সে একটা রোমান্টিক সিনকে আমরা দুজনে মিলে তিল 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 করে একেবারে উচ্চ মাত্রায় নিয়ে চলেছি। এমন সময় আমার সুন্দরী নায়িকা বলে বসলো, পিটার, আমরা দুজনে এখন ব্রেকফাস্ট করবো। টোটাল সিনটাই মার হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু মার হতে দেবো না। ওঠো, গেট আপ। আরে গেট আপ, দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। আর দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, এগুলো সরিয়ে দিই, তারপর দেখো না কি করবো। এবার এখানে দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এবার বলো তো, আমরা এখন কোথায় আছি? কোথায় আছি? হ্যাঁ বলো। আরে গেস করো না, কোথায় আছি? কোথায় আছি? আমরা এখন আছি বুদাপেস্টে, দ্য হাঙ্গেরিয়ান স্টেট অপেরা হাউস ইন বুদাপেস্ট, পৃথিবীর অন্যতম একটা বৃহত্তম অডিটোরিয়াম, যেখানে আজকে আমার প্রিয়া আজকে পারফর্ম করবে। আমি না ভেতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে, কারণ প্রচুর লোক, কি জানি কি হয়, তবু তো করতেই হবে, তাই না? তাই আপনাদের পারমিশন নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। কেমন? তবে শুরু করছি অনুষ্ঠান। রেডি? আহা, লাইট, মিউজিক, স্টার্ট।
মর্নিং সোনাই। সোনাই মর্নিং। কি হলো, কথা বলছো না কেন বলো তো? ওই কাল সারা রাত ভালো ঘুম হয়নি বুঝলে। হয়নি না না কেন, মানে তোমার কি প্রথম জায়গা, নতুন জায়গা বলে কি একটু ঘুমের অসুবিধা হচ্ছে নাকি? না না, নতুন জায়গা বলে না, নতুন জায়গা বলে না, আসলে কাল সারা রাত ধরে ভেবেছি যে অবশেষে তোমার বাবা আমায় মেনে নিলেন ঠিকই, কিন্তু মাঝখান থেকে আমাদের জীবনের যে গোল্ডেন টাইমটা সেটা দিন নষ্ট করে দিল। দেখো এই কথা তোমাকে আমি অনেকদিন আগেই বলেছি যে বাবা তোমাকে অপছন্দ করেন এরকমটা কিন্তু নয়। আসলে তুমি যখন ওই হাউস স্টাফ শিফট করে এমবিবিএস করছো তখন থেকেই তো বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পেরে একটু আপসেট হয়ে পড়েছিল, কারণ বাবার কলিগ ডক্টর সরকারের জামাই যেখানে এমডি করছে, আর তোমার বাবার আদরের একমাত্র সন্তান হিয়ার বর শুধু এমবিবিএস। না না, কিছুতেই তখন তিনি এটা মেনে নিতে পারেননি। তিনি তো তোমাকেও বলেছিলেন, হিয়া আরেকবার অন্তত একটু ভেবে দেখ, আমি ডক্টর সরকারের কাছে হেরে যাচ্ছি যে। হ্যাঁ, আমিও তো তখন বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, বলেছি যে বাবা আমি ডিগ্রিকে বিয়ে করতে চাই না, আমি তো ভালো হৃদয়বান মানুষকে বিয়ে করতে চাই। কিন্তু তখন তিনি তো কিছুতেই রাজি হননি, তিনি তো জেদ ধরে বসেছিলেন। আমিও তো ওই জেদেরই সন্তান, তোমাকে যে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না সে কথা আমি জানিয়ে দিলাম। হ্যাঁ, এই বিশ্বাসটা তোমার প্রতি আমার ছিল, তাই তো আজ আমি ডিগ্রির পেছনে ছুটে ডক্টর সঞ্জয় মুখার্জি এমটি ডিএম। এবং তুমি এখন বাবার কাছে অসাধারণ ছেলে, অসাধারণ পুরুষ। কাল সারা রাত তো সেটাই ভেবেছি যে অবশেষে তোমার বাবা এই সোনাইকে বাড়িতে ঠাঁই দিলেন নাকি তার ওই ডিগ্রিগুলোকে ঠাঁই দিলেন। কিন্তু তুমি এখন বাবার কাছে সব থেকে পছন্দের মানুষ, তিনি তোমার প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, এই পছন্দের মানুষ হয়ে উঠতে এই যে 40 পরিয়ে সমাপ্ত যৌবন, চুলের উপলি রেখা। আচ্ছা সোনাই, আর কি বলবো। হ্যাঁ, একটা কথা বলো তো। বল। আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার বয়সটাকে নয়, আমি তোমার হৃদয়কে, অনুভূতিকে ভালোবেসেছি, তোমার শরীরটাকে নয়। আর তাছাড়া কারোর কাউকে কেন ভালো লাগে, কেন ভালোবাসে, এগুলো সত্যি বলতে কোনো রকম কোনো ব্যাকরণ হয় না, হয় কি? কাজেই ওসব কথা এখন বাদ দাও, বরং পুরাতন যত দুঃখ বেদনা ভুলি, চলো মোরা আগামীর পানে চলি। ঠিক 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 ঠিক, চলো মোরা আগামীর পানে চলি। ঠিক বলেছ। একটা সিরিয়াস কথা। সিরিয়াস মানে তোমার শরীর খারাপ না তো? বলো। দেখি তো না, আমার কথাটাকে মন দিয়ে শোনো। হ্যাঁ বল বল। সেটা হচ্ছে যে কালকে সারা রাত ধরে না আমি একটা কথা ভেবেছি। হ্যাঁ, তুমি আবার কি ভাবলে? হ্যাঁ হ্যাঁ, ভেবেছি যে আমার এমডি পাস হয়ে যাওয়ার পরে আমি আর চাকরিও করবো না, পড়াবো। মানে দেখো দেখো, তুমি বলছো যে তুমি মেডিকেল কলেজে পড়াবে। হ্যাঁ, চেষ্টা করবো। তো সেক্ষেত্রে তো তোমার বদলি হওয়ার সম্ভাবনা। তাও হতে পারে। এবার যদি আমিও চাকরি করি বা দেখা গেল আমি অন্য জায়গায় কোথাও চলে গেলাম, আর আমাদের দুজনের কোনোদিন আর দেখাই হলো না, আমি সেটা চাই না শোনাই, আমি একদমই চাই না। কারণ তোমার মা তোমাকে ছেড়ে, তোমার দাদুকে ছেড়ে দিনের পর দিন, বছরের পর বছর বিদেশে কাটিয়ে দিচ্ছে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। সে তুমি ট্রফি জেতার নেশাই বলো কিংবা টাকার নেশাই, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেলেন, তো মাতৃস্নেহ, পিতৃস্নেহ, এগুলো থেকে তো তুমি এত কাল ধরে বঞ্চিত হয়ে এসেছো শোনাই। তাই ওই টাকার নেশা আমি আর ছুটছি না। শোনো, কিন্তু টাকা তো বাঁচার উপকরণ। হ্যাঁ, বাঁচার উপকরণ, প্রাণ তো নয় শোনাই। আমি তো প্রাণ নিয়ে, হৃদয় নিয়ে বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা, প্রয়োজন পড়লে আমি নিজস্ব একটা চেম্বার করবো, আমি সেখানে প্র্যাকটিস করবো, কেমন? আমরা দুজনকে সময় দেব, মনোযোগ দেব, আর চেটে পুঁতে নেব ভালোবাসা। ঠিক 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 ঠিক। আচ্ছা, বলছি একটা কাঁচি ছিল এই জায়গাটা, বুঝলে? একটা কাঁচি রেখেছিলাম ওই জায়গাটা, কোথায় দেখেছো? আচ্ছা, তুমি এই সময় কাঁচির খোঁজ করছো? হ্যাঁ, আসলে তোমার ওই জন্ম জরুলের উপরে দুটো রোম বেশ বড় বড় হয়ে গেছে, বুঝলে? ওই দুটো একটু ছেটে দিতে হবে। জন্ম জরুলটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে,
তুমিও তো বলেছিলে এটা একটা ব্যবস্থা করবে। হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু পরে মনে পড়ে গেল সেই প্রবাদ রয়েছে, হোয়াট ইজ ব্লকেড ক্যানট বি ব্লকেড, কপালে যা আছে খণ্ডাবে কার সাধ্য। আমার এই মানসিক যন্ত্রণাটা নিয়ে তুমি হাসছো। না, এটাকে নিয়ে আমি মানসিক যন্ত্রণা পাচ্ছি আর তুমি বলি শোনো শোনো, আমি 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 কি বলছি শোনো, আমি বলছি যে জানিয়ে জন্মেছো, যা তোমার শরীরে আপনজন এতকাল ধরে, সর্বোপরি যা তোমার কোনো জ্বালা যন্ত্রণা দিচ্ছে না, যা তোমার কোনো ক্ষতি করছে না, তাকে শুধু শুধু কাটাছেড়া করে লাভ কি? এই শোনো, ক্ষতি করছে না? ক্ষতি করছি না, ক্ষতি করছে না। কি ক্ষতি করছে? এই তো ক্ষতি করলো। এই যে একটু আগে তুমি আর আমি একটুখানি অন্যরকম একটা জায়গায়, মানে একে অপরের মনের কথা একে অপরকে শেয়ার করছিলাম, একে অপরের সাথে সময় কাটাচ্ছিলাম, ব্যাস অমনি তোমার চোখ পড়লো আমার এই জোরলের দিকে, শুরু করলে কাজের পর সমস্ত ইমোশনের দফা রফা। আরে এটা নিয়ে কি বাইরে বেরোনো যায়? এটা দেখতে কি বিচ্ছিরি না? বিচ্ছিরি? শোনো, তাহলে তোমার একটা প্রেসক্রিপশন আপাতত আমি দিতে পারি, বুঝলি? একটা প্রেসক্রিপশন করে বলো না। তুমি একটা কাজ করো, তুমি আপাতত আয়নার সামনে একটু কম দাঁড়াও। হ্যাঁ শোনাই, শোনো আমি আর কি পছন্দ করছি না। বলছি কি শোনো, যে তোমার সঙ্গে সারা জীবন থাকবে তার যদি এতে কোনো মানে খারাপ না লাগে, তার যাতে এতে কোনো অসুবিধা না হয়, তাহলে শুধু শুধু এটাকে কাটাছেড়া করে লাভ। এছাড়া আমার তো মনে হয় এটা হলো একটা জয় টিকা, তোমার জয় সামনেই তোমার ফাইনাল এক্সাম, বুঝলি? এই সময় ওটাকে নিয়ে কাটাছেড়া করা কি ঠিক হবে? তার চেয়ে বরং তোমার ফাইনাল এক্সামটা হয়ে যাক, তারপরে ওটার একটা ব্যবস্থা করা যাবে। কি বলো? ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক, প্রমিস। হ্যাঁ বলো। আচ্ছা এবার তাহলে আসল কথা আছে। আসল কথা? হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে বিকেলের প্রোগ্রামটার কথা মনে আছে তো? প্রোগ্রাম? কোন প্রোগ্রাম বলো তো? আরে ইউনিয়ন থেকে মাতৃভাষা দিবস পালিত হবে। ও হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছিল। হ্যাঁ ঠিক ঠিক। ইউনিয়ন থেকে মাতৃভাষা দিবস পালিত হবে, তা আজকে তো তোমায় ওখানে গান গাইতেই হবে। হ্যাঁ গান? না 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 না, আমি গান গাইতে পারবো না। কি কি বলো তো, গান গাইতে চাও না কেন তুমি? না। আচ্ছা শোনো না, ওই গানই তো আমার মাকে আমার প্রাণ ছাড়া করেছে। মা আমায় লাল পরি নীল পরি গল্প শোনাবে। এখন এখন তুমি আমার স্বর্গের সেই হিয়া করি, তাই এখন গানে নয়, এখন আমি হিয়ার এই প্রাণে থাকতে চাই। আমি ওসব কথা শুনতে চাই না। আজকে সান্ধ্য অনুষ্ঠানের কথায় শুনে সবাই সোনাইয়ের গান শুনতে চেয়েছে, তাই তুমি এখন গান থেকে একটু প্র্যাকটিস করে নেবে, যাও। না না, গান নয় আমি অন্য কিছু করতে পারি, আবৃত্তি করতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। দেখ, সেটা হচ্ছে যে ইউনিয়ন থেকে তো আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে গান গাইতে রাজি করানোর জন্য। আমাকে দায়িত্ব দিয়েছে তো। হ্যাঁ, না 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 না, এক সেকেন্ড। সেটা হচ্ছে ওরা তো নিজেরা এসেই তোমাকে বলতে পারতো, তাই না? ওরা নিজেরা এসে কেন বলেনি? কারণ ওরা জানতো যে ওরা যদি এসে তোমাকে বলে তাহলে তো তুমি গান গাইতে যাবে না, তাই জন্য তো আমাকে বলেছে, তাই না? আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো। সেটা হচ্ছে এখন যদি তুমি ওখানে গানটা গাইতে না যাও বা ওখানে না যাও, তাহলে তাহলে ওদের সামনে আমার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে না? বলো। মানে কিন্তু আমি গানটা গাইতে পারবো না, অন্য কিছু করতে পারি। ও আচ্ছা, আমার প্রেস্টিজ ডাউন হোক তাতে তোমার কোনো যায় আসে না। ঠিক আছে, গান গাইতে হবে না, কোনো দরকার নেই গান গাওয়ার। না 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 না, এই কথা বলে না। আসলে মা চলে যাওয়ার পর সবসময় একটা শূন্যতা আমার ভেতরে কাজ করতো। সেই শূন্য মন পূর্ণ করেছে তুমি। তো আসলে কি হয় জানো তো, ওই যখনই আমার গানের কথা মনে পড়ে তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায়। ব্যথায় মনটা হয়ে যায়। বাস্তবের কঠিন চেহারার মুখোমুখি তো তোমাকে হতে হবে নাকি? হ্যাঁ, আর কি হলো? আচ্ছা গানটা প্র্যাকটিস করো তো তুমি। কি গান গাইবে বল? আচ্ছা আচ্ছা, যদি তাহলে করতেই হবে না? আচ্ছা যদি এটা করি, যতদিন আমার মাথায় থাকবে আকাশ,
চন্দ্র সূর্য তারা আমার ভাষাও থাকে বেশি করে নিয়ে সম্মান চূড়া। পৃথিবীতে আজ আছে যত ভাষা জানতে পেরেছি যতদূর, সবার চাইতে আমার ভাষাই অশেষ মিষ্টি মধুর। অন্য ভাষা থাকুক মগজে হৃদয় নেই কো স্থান, অন্য ভাষা থাকুক মগজে হৃদয় নেই কো স্থান। আমার ভাষাও থাকবে চির অক্ষয় অম্লান, চির অক্ষয় অম্লান, চির অক্ষয় অম্লান। তুমি তুমি এই গানটা চেঞ্জ করো, এই গানটা গাওয়া যাবে না। কেন এই গানটা ভালো না? আহা ভালো, কিন্তু একই গান প্রত্যেক জায়গায় গাইলে চলবে না। তুমি অন্য কোনো গান, অন্য গান কি করি বলো তো তাহলে? এক্ষুনি তো আমার এতগুলো গান দেখেছো, একটা গান আর তো মনে পড়ছে না। তুমি তো মনে করার চেষ্টা করো, এতগুলো গান লিখেছো তুমি, কি করি আরে মনে পড়ছে না। তুমি বলো না কি করা যায় বলো তো। দাঁড়াও, আমাকে যখন মনে করতে হবে একটু ভাবতে দাও। কি করি বলো তো, কোনটা করা যায়? আচ্ছা ওই গানটা, ওই যে আমারে তোমরা দাবাহে রাখতে পারবা না। ও ওইটা, হ্যাঁ ঠিক 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 বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই গানটা করে আমারে তোমরা দাবাহে রাখতে পারবা না, আমারে তোমরা দাবাহে রাখতে পারবা না। থ্যাংক ইউ ভেরি গুড। চলো এবার গানটা প্র্যাকটিস করে নেবে, চলো। আরে ওটা আমার রেডি আছে, কোনো প্রবলেম না, নেই। ওটা তোমার রেডি নেই শোনা। আরে বললাম তো, আরে এই প্র্যাকটিস বললাম করবে, তো হয়ে যাবে, আমার এমনি হয়ে যাবে। হিমানি তোমার হলো? আরে তাড়াতাড়ি করো, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, ওরা আমাকে বারবার ফোন করছে। আরে বাবা এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? কখন থেকে তাড়া দিয়ে যাচ্ছে। এই তো আমি রেডি হয়ে গেছি, চলো এবার। চলো দেরি করি। হ্যাঁ হ্যাঁ চলো। এই দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো। আরে বাবা, তুমি একবারে পার্টি ড্রেস করে বেরিয়েছো? হ্যাঁ একবারই রেডি হয়ে নিলাম। হ্যাঁ। বাড়িতে এসে আবার চেঞ্জ করে বেরোনো ও আমার দ্বারা হবে না। ও আর তাছাড়া আমিও যে ডক্টর সান্যালের স্ত্রী, সেটা পোশাকে বুঝিয়ে দিতে হবে না? তাই? এই শোনো না, হ্যাঁ দেখি তোমাকে আজকে অপূর্ব লাগছে হিমানি। তাই? তোমাকে দেখে কবিগুরুর সেই কবিতার দুটো লাইনের কথা মনে পড়ছে। এই বয়সে আবার কবিতা? কোন কবিতা? প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। বলছি যে ওদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে তুমি কিন্তু আর বেশি দেরি করো না, কেমন? তাহলে তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে বাড়িতে চলে এসো। আচ্ছা আমি ওদেরকে গুছিয়ে দিয়েই তারপরে বাড়িতে ফিরে এসে ব্যানার্জিদের রিসেপশন পার্টিতে বেরোবো, কেমন? ঠিক আছে, তাই হবে। হ্যাঁ সুজয়, গাড়িটা বের করো, আমরা নিচে নামছি। কি বললে? গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে এতক্ষণে বলছো? না 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 না, এইভাবে আমরা যেতে পারবো না, একদম না। তুমি এক কাজ করো, তুমি গ্যারেজে নিয়ে যাও গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার জন্য ওয়েট করছি ওখানে। গাড়িটা ঠিক করে, হর্নটা ঠিক করে তারপরে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েট করছি। এই হিমানি, কি বলবো বলো তো? বাবু বেরোবার সময় বলছে গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে। কি বলি বলো তো এদেরকে? কি বলবো, বিরক্তিকর। আচ্ছা তাহলে একটা কাজ করি না, ওই চাটা বাড়ি থেকে খেয়ে যাই। আমি বরং যোগেনদাকে গিয়ে বলি যে চাটা আমাকে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। যোগেনদা, যোগেনদা বলছি তোমার দাদা আর আমার চাটা একটু টেবিলে রেডি করে রাখো তো, আমি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। ও হ্যাঁ শোনো না, বলছি ওই ব্যাপারটা ওটা তুমি বলো, কেমন? কোন কথাটা বলো তো? আহা, তুমি যে সব কিছু ভুলে যাও। আরে সোনার ব্যাপারটা, ওটা তুমি বললেই ভালো হবে, কেমন? ও সোনার ব্যাপারটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথাটা বললে হতো, কিন্তু কথাটা বলতে না আমার বুকের ভেতর কেমন লাগে, নিজেকে কেমন একটা হৃদয়হীন বলে মনে হয়, জানো? হ্যাঁ, কিন্তু সোনার মায়ের মধ্যে তো এই হৃদয়হীনতা রোগটা প্রবল। আচ্ছা আচ্ছা, এই রোগটা আবার কোনোভাবে জেনেটিক নয় তো? মানে ধরো এই রোগটা কোনোভাবে লুকিয়ে সোনার শরীরের মধ্যে বাসা বেঁধে থাকলো, তারপর হঠাৎ একদিন নির্মমভাবে প্রকট হয়ে আমার ইয়ার উপর অবিচার করলো। এরকম কিছু হবে না তো? আচ্ছা, তুমি শুধু শুধু এগুলো ভাবতে যাও কেন বলো তো? দেখবে ওই মেয়ের কথা ভাবতে ভাবতে না তুমি একদিন মানসিক রোগী হয়ে যাবে। কি দরকার আছে এত শুধু শুধু ভাবার বলো তো? শুধু শুধু না, শুধু শুধু কেন হতে যাবে?
কষ্ট হয় সেটা তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। হিমানি, এই হিমানি, এই শোনো শোনো শোনো, আরে তুমি এত টেনশন করছো কেন? হ্যাঁ, প্লিজ টেনশন করো না। আরে আরে আমি তো আছি তোমার পাশে। আর দেখো, সোনাই অনেক ঝড় ঝাপটা সামলে নিজেকে ঠিক পথে রাখতে পেরেছে। এটা তো কম কথা নয় বলো। নষ্ট হয়ে যাওয়ার মতো হাতছানি তো কম ছিল না ও। তাই আমার বিশ্বাস দেখবে ওই জায়গা ছেড়ে অন্যত্র কোথাও যাবেই না। আর তাছাড়া কথা প্রসঙ্গে আমি জেনেছি ও কম্বাইন্ড জয়েন্ট দিয়ে দুটোতে খুব ভালো র্যাঙ্ক করেছিল, বুঝলে। ও যদি চাইতো তাহলে কলকাতার যে কোনো নামি দামি মেডিকেল কলেজে ভর্তি হতে পারত, কিন্তু সেটা না করে যেহেতু পাহাড়ের কোলে বড় হয়েছে তাই ও পাহাড়কে খুব ভালোবাসে। আর এই ভালোবাসার টানেই তো আজ ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। হ্যাঁ, কিন্তু বড় কোনো অফার পেলে ও যদি অনেক দূরে চলে যায় তখন? জানি, মানুষ যে ধুলো মাটি গায়ে মেখে বড় হয় সেই মাটি আজীবন টানে, তাকে মায়ের মতো বলে আয় আয় আমার কোলে আয়। তাই আমার বিশ্বাস দেখবে ওর এই জায়গা ছেড়ে অন্যত্র ভালোই লাগবে না। আর এখন তো আরোই নয়, কারণ আমি আড়াল থেকে ওর চোখের ভাষা যে পড়ে ফেলেছি। ও আমাদের হিয়াকে প্রাণ দিয়ে ভালোবাসে, বুঝলে। আচ্ছা, তাই বলে আমরা যা চাইবো ওরা তাই করবে? এ না 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 না, এ হতে পারে না। ওরা এখন বড় হচ্ছে, ওরা বুঝতে শিখেছে, ওদের ভালো মন্দ ওদেরকেই বুঝতে দিতে হবে। এই দেখো না, সেদিন সোনায় কথা প্রসঙ্গে বলছে ও অধ্যাপনার চাকরি করবে। আমি বলি ক্ষতি কি, করুক না। করুক না, হ্যাঁ, আর আমরা দুজন এখানে পচে মরি আর শুধু একা একা বসে বসে এগিয়ে আসা মৃত্যুর দিন গুনবো, তাই তো? এটাই চাও? আরে আমরা মৃত্যুর দিন গুনবো কেন? হ্যাঁ, আমরা ওদের মঙ্গল কামনায় দিন কাটাবো। ওরা ভালো আছে, ভালো থাকুক এই ভাবনায় বিভোর থাকবো। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু কিন্তু তবুও যেন যেন মনে হয় সব কিছু এক্ষুনি আঁকড়ে ধরি, নইলে নইলে যদি হাত ফসকে উড়ে যায়। আসলে কি ওই সোনাইকেও না আমার নিজের ছেলের মতোই মনে হয়, জানো তো। ওর মুখের দিকে যখন তাকাই না কেমন একটা যেন মায়া হয়, জানো। ঠিকই তো, আসলে এই মায়ের মনেই তো মায়া জন্মায়, তাই না? শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? জন্ম দিয়ে নিজের ইচ্ছে পূরণের জন্য নিজের সন্তান ছেড়ে পালালাম, এই আবার কেমন মা? আর শুধু টাকা পয়সা দিয়ে সব দায়িত্ব কি শেষ হয়? হ্যাঁ, এই হিমানি, এই এই প্লিজ প্লিজ এইসব কথা বলতে যেও না। আরে দেওয়ালেরও কান আছে। আর শোনো, এসব কথা শুনলে কোনো সন্তানের কোনোদিন ভালো লাগবে না। আর তোমার এই কথা শোনার পর ইয়া ভাববে তুমি ওদের বিয়েতে বাধা দিচ্ছ, আর সোনাই ভাববে তুমি ওর মায়ের নামে বদনাম করছো। কি দরকার আছে বলো তো? আচ্ছা শোনো শোনো শোনো, বলছি তুমি কি এই কথা জানো যে সোনাইয়ের দাদু আজও বেঁচে আছেন? আর ওর মায়ের সাথে ওর বাবার, আই মিন সোনাইয়ের দাদু আজও যোগাযোগ আছে, সে কথা কি তুমি জানো? কথাটা আমি শুনেছি অনেক দিন হলো, বুঝেছো। অনেক দিন আগে থেকেই সোনাইয়ের মার সঙ্গে সোনাইয়ের দাদুর আবার সম্পর্কটা খুব ভালো হয়েছে। আসলে মানুষের বয়স যত বাড়ে মানুষের রাত তত কমে। ব্যাপারটা কি জানো? সময় সময় সময়ই মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, আবার কাছাকাছি নিয়ে আসে। রক্তের টান যে চোরা স্রোতের মতো টানে, তাই এখন ওদের সম্পর্ক খুব ভালো। কেমন অদ্ভুত সাইকোলজি বুঝি না, সকলের থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রবণতা। এই সমস্ত জটিল মানসিকতা দেখে না আমার মনে কেমন একটা ভয় করে, জানো তো। এই জটিল মানসিকতা আবার এই সোনাইয়ের মনেও কখনো কাজ করবে না তো? হ্যাঁ, বলো বলো না, বলো। তুমি ঠিকই বলেছো, মানসিকতাটা যে জটিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হিমানি, তুমি এত সব কিছু ভাবতে যেও না। আসলে ভালোবাসার বন্ধনই তো চিরবন্ধন। এর মতো শক্ত দড়ি পৃথিবীর আর কোথাও নেই, যা কিনা একে অপরকে দৃঢ়ভাবে বেঁধে রাখতে পারে। কি আমাদের দেখে বোঝো না? তবে আমার মনেও যে কোনো সংশয় নেই তা নয়। তুমি ঠিকই বলেছো, সোনাইয়ের মা উচ্চাকাঙ্ক্ষী খ্যাতির লোভে আক্রান্ত একজন মানুষ, আর তিনি উচ্চাশা দিয়ে সোনাইকে আমেরিকায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। আর তার চেষ্টা যদি সফল হয় তাহলে আমি বলবো একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনা আছে। না 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 না, এ আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না।
শোনো, আমি সোনায়ের মার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলতে চাই। আমি সেটাই বলছিলাম, তুমি এখানে একটু ফোন করো। না 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 না, ফোনে নয়, একদম সামনাসামনি, মানে মুখোমুখি। ঠিকই বলেছো। আর ওই ফোনে টোনে কথা বলে কিছু হবে না, যা বলার ওনাকে একদম দেখে সামনাসামনি সব পরিষ্কার করে ফেলো, সেটাই ঠিক হবে। হ্যাঁ, আমি তাই বলবো। এই চলে এসছে। আরে বাবা, 4টে বেজে গেল যে, আরে দেরি হয়ে গেল। চলো চলো। দাঁড়াও দাঁড়াও, সারাক্ষণ এত তারা। তোমার জন্য সবসময় দেরি হয়, আমাকে হ্যালো 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 টেস্টিং। শুধু দর্শক বৃন্দ ও আমার এই মেডিকেল কলেজের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ সম্মাননীয় অতিথিরা যে মূল্যবান বক্তব্য রাখলেন, আশা করি তোমরা মানে এই মেডিকেল কলেজের হবু ডাক্তারেরা তা যথাসম্ভব মান্য করে চলার চেষ্টা করবে। আমার যতদূর মনে পড়ছে, এই প্রথমবার এই মেডিকেল কলেজে ভাষা দিবস পালিত হচ্ছে, তাই অনুষ্ঠানে সভাপতি হিসেবে আমি আবারও আরেকবার তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এই সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সভাপতি হিসেবে আমার বক্তৃতাটা একটু আগেই সেরে নিলাম, কারণ সবার শেষে সভাপতির যখন বক্তৃতা করার রীতি, তখন সকলেই চেয়ার ছেড়ে বাড়ির দিকে, তাই বক্তৃতার লোক সামলাতে না পেরে আমি এই কটা কথা বললাম। আমার আগাম বক্তৃতার জন্য আমি মার্জনা চেয়ে আজ এখানেই শেষ করছি। এবারে তোমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে এই কলেজের অন্যতম ছাত্র ডক্টর সঞ্জয় মুখার্জি, এবং সঙ্গে নৃত্য পরিবেশন করবে আমাদেরই কলেজের প্রিয় ছাত্রীবৃন্দ ইয়া ইয়া এবং আদ্রিজা। এই তোমরা সবাই এসছো? রেডি? নমস্কার। আমরা সমস্ত দর্শক শ্রোতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুরু করছি আমাদের অনুষ্ঠান। দেবাশিস, একটু মিউজিক ট্র্যাকটা বাজিয়ে দাও। হ্যাঁ, আছে চাপে ওর ভাষা, কিন্তু খেতে হত হবে যত, করবে না আগ্রাসীর আশা। কারণ বলা টকা আমরা কোনোই লড়বো, আমরা পারবা না। বঙ্গবন্ধু মন্ত্র দিতে আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না। আমরা গায়কা করে মারা ধরে এই বাংলায় আছি, আর মনে প্রাণে কথায় গানে বাংলা ভাষায় বাঁচি, আর বাঁচি বাঁচি বুকের ছাতি। কিন্তু হৃদয় কাঁপছে না বঙ্গবন্ধু মন্ত্র দিতে, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না। ভাষার নইলে মার বুঝবা তখন নয়, এটা নয় ছোট্ট দিল বলা টকা আমরা তো নই লড়বো, আমরা পারবা না। বঙ্গবন্ধু মন্ত্র দিতে আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না, আমারে তোমরা দাবায় রাখতে পারবা না। বঙ্গবন্ধুর এটাই আশা, স্বাধীন বাংলা স্বাধীন ভাষা। বঙ্গবন্ধুর এটাই আশা, স্বাধীন বাংলা স্বাধীন ভাষা।
বঙ্গবন্ধুর স্বপ্নটাকে আমরা ভাঙতে দিব না, আজ হাজর পাথর বুকের পাথর, কিন্তু হৃদয় কাঁপছে না। বঙ্গবন্ধু মন্ত্র দিতে আমার তোমরা দাবায় রাখতে পারবা না, আমার তোমরা দাবায় রাখতে পারবা না, আমার তোমরা দাবায় রাখতে পারবা না, আমার তোমরা দাবায় রাখতে পারবা না। বাহান্নকে রক্ত দিছি থাকবে কত আমার বাহান্নকে রক্ত দিছি থাকবে কত